2024 সালের 5 অগস্ট পুরো দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে দেশের পরবর্তী ভবিষ্যৎ কি হবে সেটা জানার জন্য। আজকে হয়তো স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা জিতবে, না হয় আন্দোলনরত ছাত্র জনতা জিতবে। 5 অগস্ট দুপুর 12টা বাজে শেখ হাসিনা সেনাপ্রধানকে ফোন দিয়েছেন, কারণ ছাত্র জনতা বঙ্গভবনের উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা দিয়েছে। সেনাপ্রধান কোনো একটা গোপন মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে শেখ হাসিনার ফোনটি ধরতে পারলেন না। বঙ্গভবন ঘেরাও করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইতিমধ্যেই ছাত্র হত্যার সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, কিন্তু ছাত্র হত্যা থামানোর কোনো নামই নেই। দেশের মানুষ ঠিক অনুমান করতে পারছিল না শেখ হাসিনা তার দীর্ঘদিনের অবৈধ গদি ছেড়ে দিয়ে পদত্যাগের ঘোষণা করবেন, নাকি ইন্ডিয়ান র এনে ছাত্র হত্যার তালিকাটা আরো বড় করবেন, নাকি 2014, 2021, 22-এর মতো সবকিছু বালিশ চাপা দিয়ে দেবেন। বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অনেকেই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অনেকেই নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তারপর এক পর্যায়ে দেখি যে ওই দিনটা গোলাগুলি হইতেছে, যাওয়ার পর এক পর্যায়ে এক পাশে তাকিয়ে দেখি এক ভাই গুলি খেয়ে আহত হয়ে গেছে। তারপর ওনাকে রিক্সা উঠে দেওয়ার জন্য আমি এই পাশ থেকে ঘুরে এই পাশে আসি, ওনাকে রিক্সা উঠে দিব এরকমটা ভেবে ঠিক ওই সময় কোনো এক জায়গা থেকে পুলিশ আমাকে গুলি করে দেয়। তারপর ওরা বলতেছিল যে আপনার হাত রাখলে আপনি মারা যাবেন, আর যদি হাত কেটে ফেলি তাহলে আপনি বেঁচে যাবেন। তাই কারো মনে আর কোনো ভয় নেই, ঝড় হোক, বৃষ্টি হোক, ভারতীয় সেনাবাহিনী হোক, কোনোভাবেই আর বাঙালিকে দমিয়ে রাখা যাবে না। পৃথিবীর ইতিহাসে ছাত্র হত্যার এমন নজির আর কোথাও আছে কিনা তা আমার জানা নেই। 1990 সালে শুধুমাত্র নূর হোসেন নামক একজন ছাত্রকে হত্যা করার কারণে এরশাদকে তার দীর্ঘ 9 বছরের ক্ষমতার আসন ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা হাজার হাজার স্টুডেন্ট, জামাত শিবির, সাধারণ মানুষকে হত্যা করার পরেও তার বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস পায়নি। আপনি কি কখনো ঠান্ডা মাথায় ভেবেছিলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে শেখ হাসিনা কেন এত শক্তিশালী ছিলেন? অর্থ পাচার, ভোট ডাকাতি, ছাত্র হত্যা, গুম খুন, দুর্নীতি করার পরেও কেন কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না? তাছাড়া 5 অগস্ট বেলা 2:30টায় শেখ হাসিনা এত অপকর্ম করার পরেও কিভাবে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ পেলেন? এই প্রশ্নগুলো কি কখনো আপনার মাথায় নাড়া দিয়ে ওঠেনি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আপনাকে আরো একটা ইনফরমেশন শোনাতে চাই। শেখ হাসিনা এখনো তার নিজের ইচ্ছায় আমাদের পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। আমার কথা শুনে মোটেও ঘাবড়ে যাবেন না, কিন্তু আমি আপনাকে কোনো মন গড়া গল্প শোনাচ্ছি না। দেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা উচিত দেশে কি হচ্ছে, দেশের বর্তমান অবস্থা কি, দেশের ভবিষ্যৎ কি হতে পারে। দেশ এবং বিশ্ব সম্পর্কে, বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চলুন আমরা খুঁজে বের করার চেষ্টা করি ওয়াকারুজ্জামান কেন আধুনিক যুগের মীর জাফর এবং আমাদের দেশের জন্য অনেক বড় একটা হুমকি। হযরত শেখ হাসিনা, তোমাকে অভিবাদন। প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। 1 2 3 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আপনারা এখন যে ব্যক্তিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের বর্তমান আর্মি চিফ বা সেনা প্রধান। তার নাম হচ্ছে ওয়াকারুজ্জামান। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্থাৎ 2024 সালে ঠিক কত ছাত্র মারা গিয়েছে সেই সংখ্যাটা অনুমান করা খুবই কঠিন। ছাত্র হত্যার প্রকৃত সংখ্যা কখনোই প্রকাশ করা হয়নি। 16 জুলাই থেকে 3 অগস্ট পর্যন্ত 341 জন ছাত্র নিহত হয়েছে। কিন্তু 24 অগস্ট প্রথম আলো আরেকটা প্রতিবেদন প্রকাশ করে, সেখানে দেখা যায় ছাত্র আন্দোলনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 757 জন। তবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সংক্ষেপে HRSS, আরো ভয়াবহ তথ্য উপস্থাপন করছে। তারা বলছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 819। আমি বলছি আর আপনারা শুনছেন, আন্দোলনে 819 জন মারা গিয়েছে। সংখ্যাটা কি শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ? যেসব বাবা মায়ের সন্তানের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত আজকের বাংলাদেশ পেয়েছি, তাদের আমরা কতটুকু মূল্যায়ন করছি? আপনি কি জানেন তাদের পরিবার এখন সন্তান হারিয়ে কি অবস্থায় আছে? হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড় পরে আছে লাশগাড়ির ভিতরে। শব্দ পেয়ে আমার ছোট ভাই সে আসতেছিল জানলা বন্ধ করার জন্য, বন্ধ করতে যাবে ঠিক ওই সময়টার মধ্যে, উইদিন 10 সেকেন্ডসের মধ্যে হঠাৎ করে কোত্থেকে যেন একটা গুলি আসে, এসে আমার ছোট ভাইয়ের কাঁধের মাংস ভেদ করে পিছিয়ে আমার ছেলে দাঁড়ায় ছিল, ওর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছনে বের হয়েছে, আমাদের দেওয়ালে লাগে। ছেলে কোনো কথা বলতে পারে না, জাস্ট 2বার হাত নাড়াইছে, এর মধ্যে তার জান বের হয়ে গেছে। একটা গুলি গলায় 2টা গুলি লাগছে, আর বুকটা ঝাঁঝরা, বুকটা একবার ঝাঁঝরা, মানে বুকে কোনো ছিল না, মানে এত পরিমাণ গুলি। আল্লাহু আকবার, একটা মানুষ মারতে এত গুলি লাগে। এখন কি সুন্দর ঘর গোছানো থাকে, ও যখন ছিল ঘর বোকা করতাম, এদিকে জামা, ওদিকে গেঞ্জি, ওদিকে প্যান্ট। ওর খেলা খুব পছন্দ ছিল, ফুটবল খেলা।
খেলে এসে ঘাম আলা জামা কাপড় সব নিচে ফেলায় রাখতো আর বলতাম আনাফ তুমি তো বড় হইছো, আম্মু তো জব করে, আম্মুর দিকে একটু তাকাও। এখন আর কাউকে বলা লাগবে না, কেউ আর আমার ঘর নোংরাও করবে না। আমার লক্ষ্মী পোলারে কে মারলো? কে মারলো আমার লক্ষ্মী পোলারে? আমার জানটারে কে মারলো? আমার কলজাটারে। সন্তান হারানো বাবা মায়ের এসব আর্তনাদ কোন ভাষায় ব্যাখ্যা করা যেতে পারে তা আমার জানা নেই। তবে যাদের প্রাণের বিসর্জনের মাধ্যমে আমরা আবার নতুন একটি বাংলাদেশ পেয়েছি, তাদের হত্যাকারী কিংবা তাদের হত্যার পরিকল্পনাকারী কোনো মানুষকে আমরা বাংলাদেশে স্থান দিতে পারি না, তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আজকে আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তি সম্পর্কে জানাবো যিনি ছাত্র হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, শেখ হাসিনাকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রেখে দুর্নীতি করার সুযোগ দিয়েছেন এবং শেষ পর্যন্ত হাসিনাকে নিরাপদে দেশ ত্যাগ করতে সাহায্য করেছেন। শুধু শেখ হাসিনাকেই না, আওয়ামী লীগের দুর্নীতিবাজ কয়েক ডজন নেতাকেও তিনি বাংলাদেশের ওপারে পাঠাতে সাহায্য করেছেন। আপনি কি অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা বলছি। তাকে আপনারা একজন হিরো হিসেবে চেনেন। অনেকেই এমনটাও বলেন যে তার কারণেই শেখ হাসিনার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে পর্দার আড়ালে আসলে কি ঘটেছে তা কি আপনি জানেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে ছাত্র হত্যায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন সেটা আমরা এই ভিডিওর একটু পরে জানবো। তার আগে আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সাহায্য করেছেন। আমরা যদি ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের বিভিন্ন সেনাপ্রধানের আসল রূপ দেখতে চাই, তাহলে আমাদেরকে আগে আওয়ামী লীগের দুর্নীতি সম্পর্কে জানতে হবে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তরুণদের সমর্থন ছিল সবচেয়ে বেশি। তখন দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামক একটা অস্থায়ী সরকার ব্যবস্থা ছিল, যার মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি বা গণতন্ত্র ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে সবার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। এরপরে শেখ হাসিনা সরকার বাংলাদেশে যত গণমাধ্যম আছে সেগুলোকে নিজের আয়ত্তে নিতে শুরু করে। কোনো সংবাদ মাধ্যম যেন শেখ হাসিনার দুর্নীতির কথা জনগণের কাছে পৌঁছাতে না পারে। এরপরে শেখ হাসিনা দেশের প্রশাসনিক ব্যবস্থাকে নিজের আয়ত্তে নিতে শুরু করলেন। এভাবে একে একে বাংলাদেশ পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি সবাই শেখ হাসিনা সরকারের গোলাম হতে শুরু করলো। 2014 সালের প্রার্থী ছাড়া নির্বাচন, 2018 সালের রাতের নির্বাচন এবং 2024 সালের জাল ভোটের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার টানা 15 বছর তাদের রাজত্ব টিকিয়ে রেখেছিল। 15 বছরে শেখ হাসিনা কি পরিমাণ উন্নয়ন করেছেন তা বলার বাইরে। সময় টিভি এবং বিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্পের কথা সাধারণ মানুষকে শোনাতে শোনাতে মুখ ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যদি এসব সংবাদ মাধ্যম থেকে একটু দূরে সরে গিয়ে শেখ হাসিনার আমলের দেশের প্রকৃত অবস্থা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে শান্তিতে মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না। প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হয়। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে নষ্ট করে দেয়া হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। শেখ হাসিনার আমলের বিভিন্ন মেগা প্রজেক্ট তৈরি করা কি দেশের উন্নয়ন সাধনের প্রচেষ্টা ছিল, নাকি সেগুলো ছিল শেখ পরিবারের উন্নয়নের ধান্দা? শেখ হাসিনা কিভাবে আমাদের চোখে কালো চশমা পরিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছেন? একজন স্বৈরাচারী সরকার দেশের টাকা দুর্নীতি করে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করেন। শেখ হাসিনা কিভাবে টাকা পাচার করেছে সেটা বলার আগে আপনাদেরকে জানিয়ে দেই, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $150 বিলিয়ন পাচার হয়েছে। শেখ হাসিনা বিগত 15 বছরে মেগা প্রজেক্ট বাস্তবায়নের নাম করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তার ছেলের এবং তার বোনের নামে ট্রান্সফার করেছেন। বিগত 15 বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, পুরো পৃথিবীর মানুষ এমন দুর্নীতি আগে কখনো দেখেনি। একজন স্বৈরাচারী সরকার মেগা প্রজেক্টের মাধ্যমে কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে? প্রথমত, একজন দুর্নীতিবাজ সরকার যখন মেগা প্রজেক্টের মাধ্যমে দেশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করেন, তখন তারা এই প্রজেক্টের জন্য আকাশচুম্বী একটা বাজেট নির্ধারণ করেন। অর্থাৎ তারা যখন সংসদে এই প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ করবে, তখন তারা প্রকল্পটি বাস্তবায়ন করতে যে খরচ হবে তার চেয়ে 2-3 গুণ বেশি অর্থ বাজেট হিসেবে নির্ধারণ করে। এরপরে এই প্রকল্প চলাকালীন সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে বাজেটের পরিমাণ প্রতিনিয়ত বাড়ানো হয়। আমরা পদ্মা সেতুর দুর্নীতির মাধ্যমে এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারবো। 2001 সালের মে মাসে সরকার সর্বপ্রথম পদ্মা সেতুর প্রাথমিক বাজেট ও পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এই কাজ বন্ধ থাকে এবং 2008 সালের এপ্রিল মাসে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সংসদে পদ্মা সেতুর বাজেট পাস হয়। পদ্মা সেতুর প্রাথমিক বাজেট ছিল 10,000 কোটি টাকা। এরপর শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে হুট করে এই পদ্মা সেতুর প্রকল্পের খরচ 2,000 কোটি টাকা বাড়ানো হয়। এর ফলে 2010 সালে পদ্মা সেতুর বাজেট 10,000 কোটি টাকা থেকে হয়ে দাঁড়ায় 12,000 কোটি টাকা। এই ঘটনার পরে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থা পদ্মা সেতু তৈরিতে দুর্নীতির এলিগেশন বা অভিযোগ তুলে ধরেন। আপনি
জানলে অবাক হবেন, পদ্মা সেতুর টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করার জন্য বিশ্বব্যাংক সরাসরি শেখ হাসিনা এবং তার ছেলে ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে শেখ হাসিনা সরকার দুর্নীতি করার খুব সুন্দর একটা সুযোগ পেয়ে যায়। বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ দেওয়ার কথা যখনই বাতিল করে, এর কিছুদিন পরে 2012 সালে শেখ হাসিনা পদ্মা সেতুর বাজেট 12,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা করেন। এর ফলে 2015 সালে প্রজেক্টের বাজেট বাড়ানো হয় 20,000 কোটি টাকা থেকে এবার পদ্মা সেতুর বাজেট 25,000 কোটি টাকা করা হয়। এরপরে 18-19 সালে এই বাজেটের পরিমাণ আরো বৃদ্ধি পায়, সেটা 25,000 কোটি টাকা থেকে 30,000 কোটি টাকাতে এসে দাঁড়ায়। শেখ হাসিনা পদ্মা সেতুর মাধ্যমে কত টাকা দুর্নীতি করেছেন সে তথ্য এখন স্পষ্টভাবে প্রকাশ পায়নি। তবে বাংলাদেশের অন্যতম একটা মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা কত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন তা এখন সাধারণ মানুষের কাছে একদম স্পষ্ট। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে শেখ হাসিনা কিভাবে টাকা আত্মসাৎ করেছেন তাও ফাঁস হয়ে গেছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে শেখ হাসিনা প্রায় $5 বিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 কোটি টাকা বিদেশে নিজের ছেলে এবং তার বোনের নামে পাচার করেছেন। এই কাজে সাহায্য করেছেন তার ছেলে ওয়াজেদ জয়, তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, রাশিয়ার সরকারি রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন এবং কিছু মালয়েশিয়ান অফশোর ব্যাংক। বাংলাদেশে যত মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে সে সবগুলোতে শেখ হাসিনা হাজার হাজার কোটি কোটি টাকা নিজের শেখ পরিবারের অ্যাকাউন্টে পাচার করেছেন। শেখ হাসিনার এসব অর্থ পাচারের ফলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে জনজীবন অশান্ত হয়ে পড়েছে, বাংলাদেশের স্বাস্থ্য এবং শিক্ষা খাত একেবারে ধ্বংসের মুখে এসে ঠেকেছে, বাংলাদেশের মাথায় আকাশসম ঋণের বোঝা এসে পড়েছে। শেখ হাসিনার কারণে বিভিন্ন দেশের সাথে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তবে এসবের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক কি? তিনি কি এসব অপকর্মে শেখ হাসিনাকে সহায়তা করেছেন? আমরা যদি শেখ হাসিনার দুর্নীতির এই পুরো ঘটনাটিকে দাবা খেলা হিসেবে কল্পনা করি, তাহলে এই খেলার রাজা বা কিং ছিলেন ওয়াকারুজ্জামান বা বিভিন্ন সময়ের সেনাপ্রধানেরা। দাবা খেলায় যেমন রাজা ধরা পড়লে খেলা শেষ হয়ে যায়, ঠিক তেমনই বিভিন্ন সময়ের সেনাপ্রধানেরা ছিলেন শেখ হাসিনার দাবার রাজাগুটি। যদি বাংলাদেশের বিভিন্ন সেনাপ্রধান শেখ হাসিনাকে সাহায্য না করত, তাহলে তিনি এত কিছু করতে পারতেন না, তার খেলা অনেক আগেই শেষ হয়ে যেত। ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের বিভিন্ন সেনাপ্রধান কিভাবে শেখ হাসিনাকে সহায়তা করেছে এবং সে সময় ওয়াকারুজ্জামান বা বিভিন্ন সেনাপ্রধানের কি করা উচিত ছিল এবং ওয়াকারুজ্জামান কেন মীর জাফর, এটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা জানবো আমাদের বর্তমান সেনাপ্রধান কিভাবে ছাত্র হত্যার সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। দর্শক, আমরা ভিডিওর প্রথম অংশে দেখেছি কতটা নৃশংসভাবে আমাদের ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে। তবে আপনি কি জানেন কারা এই ছাত্র হত্যার নীল নকশা প্রণয়ন করেছিল আর তাদের নেতৃত্ব কে দিয়েছে? শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের অবৈধ শাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মানুষের ভোটদানের মতো যে মৌলিক গণতান্ত্রিক একটি অধিকার সেটিও ছিনিয়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ নির্বাচন, রাজনৈতিক দল এগুলো নিয়ে খুবই উদাসীন হয়ে পড়ে। কেউ নির্বাচন বা নির্বাচনী প্রার্থী সম্পর্কে কথা বলার সাহস পেত না, কারণ কেউ যদি ভুল করে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে ফেলতো তাহলে পরের দিন তার আশ্রয় হতো আয়না ঘরে। আওয়ামী লীগের বিরোধী দল বিএনপি জামায়াত অনেক চেষ্টা করেও আওয়ামী লীগকে তার অবস্থান থেকে এক চুল নাড়াতে পারেনি। দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলে, নিজেদের অধিকার হারিয়ে ফেলে। বাংলাদেশ আর কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে মানুষ এই আশা ছেড়ে দিয়েছিল। তবে হঠাৎ করে ছাত্ররা কোথা থেকে যেন কোটা আন্দোলন নামক একটা আন্দোলন শুরু করলো। ধীরে ধীরে আন্দোলনটা কেমন যেন তীব্র রূপ ধারণ করতে থাকলো। তবে বাক স্বাধীনতা ছিনিয়ে নেয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এই আন্দোলনকে কোনো পাত্তাই দিলেন না। তিনি ভেবেছিলেন 2014 সালে যেমন বিএনপি জামায়াত শিবিরকে জঙ্গি বলে ডান্ডা মেরে ঠান্ডা করেছিলাম, এভাবেই এদেরকে রাজাকার বলে কোটা আন্দোলন থামিয়ে দেব। প্রথমে রাস্তায় পুলিশ নামানো হলো, ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলনে বাধা প্রদান করা হলো, ছাত্রদের উপর লাঠি চার্জ করা হলো, কিন্তু ছাত্ররা তাতেও দমে গেল না। এই আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। পুলিশ যখন বাধা দিয়ে কোনোভাবেই এই আন্দোলন আটকাতে পারছিল না, তখন শেখ হাসিনা তার পোষা কুকুর এবং হেলমেট বাহিনীকে রাস্তায় নামিয়ে দিল ছাত্রদের উপর নির্মম নির্যাতন অত্যাচার চালানোর জন্য। ততক্ষণে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আদেশ দিয়েছে, আন্দোলন থামানোর জন্য যদি 1-2টাকে মেরে ফেলতে হয় তাহলে তাই করো। সেদিন 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরের 20 সন্তান আবু সাইদ শাহাদাত বরণ করেন। এই ঘটনা পুরো দেশের মানুষকে নাড়িয়ে তোলে। একটা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণে কেন নিরস্ত্র আবু সাইদের উপর গুলি চালালো পুলিশ? আমরা কোন দেশে বসবাস করি? আমাদের কি যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করার অধিকার নেই? আবু সাইদের মৃত্যু পুরো আন্দোলনটাকে একটা নতুন মোড়ে নিয়ে গেল। কোনোভাবেই ছাত্র জনতাকে আটকে রাখা যাচ্ছে না। তখন শেখ হাসিনা এবং বিভিন্ন বাহিনীর প্রধান একত্রিত হয়ে একটা গোপন বৈঠক করেন। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, পুলিশ বাহিনীর প্রধান এবং বিজিবি প্রধান। আর সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আন্দোলন থামাতে প্রয়োজনে ছাত্রদের উপর গুলি করা হবে। সরকার আমাকে এমুনেশন তুলে দিয়েছে, মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে। আমি দেখাতে চাচ্ছি যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার, যে আমাদের ভাই যারা স্টুডেন্ট
তাদের বুকে গুলি করার জন্য। না, খুব খারাপ লাগলো যে যে সেনাবাহিনীদেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ দিছে, 120 রাউন্ড করে দিয়েছে। আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। মানে আমার কথা আসতেছে না, মানে কি বলবো, মানে সরকার এত নিচে হয়ে গেল। While thousands have been injured, some critical, schools and colleges have been shut and সেনাবাহিনী আমাদেরকে দমাতে পারছে না দেখে তারা বললো যেতে দাও, এমনিতেই ওরা মার খেয়ে পিছাবে। সেদিন এই বৈঠকে যদি সেনাপ্রধান চুপ না থেকে প্রতিবাদ করতেন, তাহলে সারা দেশে এত ছাত্রদের প্রাণ বিসর্জন দিতে হতো না। যখন সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল, তখন পুলিশ এবং বিজিবি বাহিনীর সাথে একত্রিত হয়ে সেনাবাহিনী ছাত্র এবং সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল। কিন্তু সেনাপ্রধান যখন বুঝতে পারেন দেশের অবস্থা খুবই খারাপ, সাধারণ মানুষ একত্রিত হচ্ছে, ছাত্রদের কোটা আন্দোলন গণ আন্দোলনে পরিণত হচ্ছে, তখন তিনি চিন্তা করেন, আমরা যদি এই মুহূর্তে গুলি নিক্ষেপ করা বন্ধ না করি, তাহলে আমাদেরকে পুরো জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। তাই তিনি আন্দোলনের একদম শেষ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি নিক্ষেপ করতে নিষেধ করেন। এছাড়াও আরেকটি জিনিস যেটা সেনাপ্রধানকে গুলি নিক্ষেপ করতে বাধা প্রদান করেছে, সেটা হচ্ছে সেনাবাহিনীর সাধারণ কর্মকর্তারা মানুষের উপর গুলি নিক্ষেপ করতে অসম্মতি জানায়, কারণ তারা জানে বাংলাদেশের মানুষ তাদের উপরে কতটা ভরসা করে এবং তাদের সম্মান করে। এছাড়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত বলেন, সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল, এটাই সম্ভবত সেনাপ্রধানের উপর চাপ সৃষ্টি করেছে। এছাড়া অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলছেন, আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আরো অনেক যোগ্য ব্যক্তিরা আছেন যারা সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশ সেনাবাহিনীর, পুলিশ বাহিনীর এবং অন্যান্য বাহিনীর প্রধান কে হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র রাষ্ট্রপতির হাতে থাকে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে স্বয়ং শেখ হাসিনা নিজেই বিভিন্ন বাহিনীর প্রধান কে হবে তা ঠিক করে দিতেন। তবে আপনারা কি জানেন, বৈবাহিক সূত্রে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় এবং তিনি শেখ হাসিনার খুবই বিশ্বস্ত একজন মানুষ। তাই বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের চেয়ারটা তাকেই দেয়া হয়েছিল। আমি বলছি না যে ওয়াকারুজ্জামান অযোগ্য ব্যক্তি, আমি শুধু এটাই বলতে চাচ্ছি তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ব্যক্তি, আর তিনি শেখ হাসিনাকে অনেক অপকর্ম করতে সাহায্য করেছেন। তাছাড়া তার ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে খোঁজ নেওয়া উচিত, কারণ যারা বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন, তারা দুর্নীতির মাধ্যমে বিশাল অর্থ সম্পত্তি জমা করে রাখেন। এই বিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। সেনাবাহিনী বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটি বাহিনী, তাই কোনো দুর্নীতিবাজ অসৎ ব্যক্তি এবং মীর জাফরকে সেনাপ্রধানের আসনে বসানো যাবে না। শেখ হাসিনাকে নিরাপদে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করার বিষয়ে যখন সেনাপ্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি কি বলেছিলেন আপনারা তার মুখেই শুনুন। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। শেখ হাসিনা যেভাবে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে, বিগত 15 বছরে দেশের অর্থ যেভাবে পাচার করেছে, এজন্য তার বিচার হওয়া উচিত ছিল। কিন্তু সেনাপ্রধান আত্মীয়তার খাতিরে তাকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছেন। পরবর্তীতে তিনি অস্বীকার করছেন এই ব্যাপারে তিনি কিছুই জানতেন না। মূলত ছাত্র জনতার উপর সেনাবাহিনীর সাধারণ কর্মকর্তাদের গুলি নিক্ষেপ করতে অসন্তোষ, অপ্রতিরোধ্য ছাত্র জনতা, ছাত্রদের উপর অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সমর্থন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাধ্য করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে। আপনি হয়তো বলতেই পারেন, সেনাপ্রধান কিভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করবে, তাকে তো বাধ্য করা হয়েছিল। একটা দেশের সরকার প্রধান যখন স্বৈরাচারী হয়, তখন সেই দেশের সেনা প্রধানের উপর বেশ কয়েকটা দায়িত্ব অটোমেটিক্যালি চলে আসে। একজন সেনা সদস্য সর্বপ্রথম শপথ বাক্য হিসেবে কি পাঠ করে আপনি কি জানেন? তাদের শপথ বাক্য অনেকটা এরকম হয়, আমি শপথ করছি যে আমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব। অর্থাৎ যখনই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে ঝুঁকি দেখা যাবে, তখনই একজন সেনা সদস্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাঁচানোর জন্য চেষ্টা করবেন।
করবেন। দেশের যখন এমন ক্রান্তিলগ্ন চলছিল তখন সেনাপ্রধানের উচিত ছিল প্রথমত সরকার প্রধানের সাথে আলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। যদি আলোচনার মাধ্যমে সরকার প্রধান বুঝতে রাজি না হন তাহলে স্বৈরাচারী সরকারের যে কোনো নির্দেশের প্রতি সেনাপ্রধানের নিরপেক্ষ থাকা উচিত। কোনো পক্ষপাতিত্ব কিংবা রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করা উচিত না। বিশেষ করে সেনাপ্রধানের উচিত দেশের মানবাধিকার এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। এরপরে তার উচিত হবে দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। স্বৈরাচারী সরকার যদি নিজের ক্ষমতার জন্য দেশের সাধারণ নাগরিকের ওপর অত্যাচার নির্যাতন চালায় তাহলে সেনাপ্রধানের উচিত সবার আগে জনগণের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। তবে সবশেষে যদি স্বৈরাচারী সরকার জনগণের ওপর অত্যাচার না থামায় তাহলে তার উচিত স্বৈরাচারী সরকারের সকল কার্যকলাপ সাধারণ জনগণের সামনে তুলে ধরা এবং সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু আমাদের দেশের সাধারণ নাগরিকের ওপর এবং ছাত্র সমাজের ওপর যখন গণহত্যা চালানো হচ্ছিল, ছাত্রদেরকে গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমাদের সেনাপ্রধান এসবের মধ্যে কোন পদক্ষেপটা হাতে নিয়েছিলেন? সেনাপ্রধান হিসেবে তার অবস্থান ছিল নীরব ঘাতকের মতো। যখন তার উপর তরুণ এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের চাপ আসছিল, গণ আন্দোলন তৈরি হচ্ছিল, তখন তিনি সুযোগ বুঝে শেখ হাসিনাকে দেশের ওপারে পাঠিয়ে দিয়ে ভালো মানুষ সেজে বসে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যখনই সেনাবাহিনী শেখ হাসিনার ওপর তাদের সমর্থন তুলে নেয় তার মাত্র 48 ঘন্টার মধ্যেই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়। সেনাবাহিনী যদি প্রথমেই স্বৈরাচারী সরকারের ওপর থেকে তাদের সমর্থন সরিয়ে নিত তাহলে এত এত ছাত্রকে মৃত্যুবরণ করতে হতো না, এত মায়ের কোল খালি হতো না। আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত হোক আর ছাত্র হত্যার পরিকল্পনাকারী এবং প্রতিটি হত্যাকারীর বিচার হোক। তাছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী তাদের হাত পা হারিয়েছেন এবং আন্দোলনে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এমন সকল ছাত্রের জন্য 71 সালের মুক্তিযোদ্ধাদের মতো ভাতা ব্যবস্থা চালু করা হোক, যেন তারা তাদের পরবর্তী জীবন এই ভাতা ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করতে পারেন। এই বিষয়ে আপনি কি ভাবছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। তবে একটা জিনিস এখনো আমাদের অজানাই রয়ে গেল, শেখ হাসিনার মতো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশ এতটা দাপটের সাথে শাসন করতে পারেনি কেন? তার একচেটিয়া 15 বছর শাসনের রহস্য কি? 26শে ফেব্রুয়ারি 2009 পুরো দেশের মানুষ একটা শোকের খবরে কেঁপে ওঠে। জানা যায় বিডিআর বর্তমানে যাদেরকে আমরা বিজিবি নামে চিনি তাদের কয়েকজন বিদ্রোহী 57 জন নিরস্ত্র আর্মি অফিসার সহ 74 জন মানুষকে হত্যা করেছে। এই ঘটনার পরে আমাদের মতো সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন উঠে আসে। বিডিআর বিদ্রোহীরা কেন নিজের দেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছিল? এর সাথে শেখ হাসিনা এবং সেনাপ্রধানের কানেকশন কি? শেখ হাসিনা কত বড় একজন নরপিচাস ছিলেন সেটা আপনারা পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে জানতে পারবেন। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাতে নিরস্ত্র সেনা কর্মকর্তাদের সাথে কি ঘটেছিল? শেখ হাসিনা কেন ভারতীয় দিয়ে নিজের দেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছিলেন? 25শে ফেব্রুয়ারি ক্যাম্পের ভেতরে বিডিআর বিদ্রোহীদের ভয়ঙ্কর অবস্থা দেখে কর্নেল গোলজার তার হেডকোয়ার্টারে ফোন করে ঠিক এভাবে আকুতি করে ফোর্স পাঠানোর জন্য, স্যার বিডিআর জওয়ানরা বিদ্রোহ করছে, অফিসারদেরকে হত্যা করছে, ডিজি স্যারকে গ্রেফতার করেছে, আমাদেরকে বাঁচান, আল্লাহর দোহাই লাগে এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। তাকে সান্ত্বনা দিয়ে হেডকোয়ার্টার থেকে বলা হয়েছিল আপনি শান্ত হন, আমরা এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। কর্নেল গোলজারকে ফোর্স পাঠানোর কথা বলে ফোন কেটে দেওয়ার পর 24 ঘন্টা কেটে যায়, কিন্তু সেখানে সাহায্যের জন্য কাউকে পাঠানো হয়নি। বাংলাদেশি দক্ষ, চৌকস, সাহসী এবং যোগ্য কর্নেল মেজর ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করা হয়। সেদিন যদি তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠানো হতো তাহলে এতগুলো সন্তান তাদের বাবাকে হারাতো না, এতগুলো পরিবার তাদের অভিভাবককে হারাতো না। সেনাবাহিনী আমাদের দেশের জাতীয় সম্পদ, এই সম্পদকে নষ্ট করার জন্য ভারত অনেক পায়তারা করেছে এবং এখন পর্যন্ত করছে। তবে 2009 সালে সেনা হত্যার পেছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে। 2001 সালের এপ্রিল মাসে বিএসএফ এবং বিজিবির মাঝে ক্যাম্পজনিত বিভিন্ন জিনিস নিয়ে সমস্যা বেঁধে যায়। এর ফলে একসময় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ লেগে যায়। সীমান্ত যুদ্ধে বাংলাদেশের তৎকালীন বিডিআর ভারতের প্রায় 150 জন বিএসএফ জওয়ানকে অন্যায়ভাবে বাংলাদেশে আক্রমণ করার জন্য হত্যা করেছিল। এই ঘটনায় বাংলাদেশ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও ভারত কিন্তু সেই জিনিসটিকে ভালো চোখে দেখেনি। তৎকালীন সময়কার সেনাপ্রধান মঈন আহমেদ ভারতে সফর করেন এবং ভারতকে প্রস্তাব করেন বাংলাদেশের সেনা শাসন প্রতিষ্ঠার, কিন্তু ভারত মঈন আহমেদের এই কথায় রাজি ছিল না। ভারত মঈন আহমেদকে জানায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসান, আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকবে। এই ক্ষমতার আশায় তিনি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ফুল সাপোর্ট করেছেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তৎকালীন সময়কার সেনাপ্রধানের সম্মতিতেই পিলখানায় হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এরপরে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার মাত্র 2 মাস পরে বিডিআর বিদ্রোহ শুরু হয় এবং সেনা সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্মতিতেই এই হত্যাকাণ্ড চালানো
চালানো হয়েছিল। 2009 সালের 21শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহীরা লেফটেন্যান্ট কর্নেল আমিনের হাতে একটি লিফলেট ধরিয়ে দেয় এবং তাকে সতর্ক করে। 23 ফেব্রুয়ারি জানা যায় পিলখানার অস্ত্রাগার থেকে 3টি এসএমজি গান চুরি হয়ে গেছে। পিলখানার ভেতরে এত কিছু ঘটছে, কিন্তু শেখ হাসিনা তখন পর্যন্ত পরিবেশ শান্ত করতে একবারও পিলখানা পরিদর্শনে আসেননি। মূলত আসল সত্য হচ্ছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি 57 জন সেনা সদস্যকে বিডিআর হত্যা করেনি। এটা মূলত ভারত এবং শেখ হাসিনার একটা সাজানো নাটক ছিল। পিলখানায় হত্যাকাণ্ড চালানোর জন্য শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সদস্যকে বাংলাদেশে এনেছিলেন। 2009 সালের 19শে ফেব্রুয়ারি 25 জন বন্দুকধারী ইন্ডিয়ান র বাংলাদেশে প্রবেশ করে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার জন্য। এরপরে সুযোগ বুঝে 25শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান রয়ের গোয়েন্দারা বিডিআর এর পোশাক পরে দরবার হলে প্রবেশ করে এবং একে একে 57 জন সেনা কর্মকর্তাকে তারা নৃশংসভাবে শহীদ করার পরে অনেক লাশ পিলখানা ড্রেনে ফেলে দেয় এবং গণকবর দিয়ে তাদের চিহ্ন নিঃশেষ করার চেষ্টা করে। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের দেশের এত উচ্চ পদমর্যাদা বিশিষ্ট মেজর ক্যাপ্টেন কর্নেলকে হত্যা করার পরে পিলখানা ড্রেনে ফেলে দেওয়ার আদেশ দিতে পারে? ইন্ডিয়ান র সফলভাবে হত্যাযজ্ঞ সম্পন্ন করার পর তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক এবং শেখ তাপস। ইন্ডিয়ান র এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পর সেই দোষের বোঝা চাপিয়ে দেয় বিডিআর এর ওপর। এরপর শেখ হাসিনার আদেশে জাহাঙ্গীর কবির নানক পিলখানার ভেতরে যান এবং বিডিআর বিদ্রোহীদেরকে পরামর্শ দেন সেনা কর্মকর্তাদের লাশ গণকবরে পুঁতে ফেলতে এবং দরবার হলকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে। শেখ হাসিনা এবং ভারত বাংলাদেশকে নিয়ে অনেক বড় একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র সাজিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল তারা বিডিআর বিদ্রোহের নাম করে সেনাবাহিনীর উল্লেখযোগ্য কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করবে এবং বিডিআর এর যত পিলখানায় সেনা অফিসার আছে তাদের সবাইকে হত্যা করবে। বিডিআর এর জন্য শেখ হাসিনার কথা মতো কাজ করে সেজন্য শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে 15 থেকে 17 কোটি টাকা বিতরণ করা হয়েছিল। একজন সেনা অফিসারকে হত্যা করার জন্য প্রত্যেক বিদ্রোহীদের মাঝে 4 লক্ষ টাকা করে বিতরণ করা হয়েছিল। তবে আরেকটি কথা, সেদিন যদি কর্নেল গোলজার ফোন করার পরে পিলখানায় সেনা সদস্য পাঠানো হতো, ভারত এবং শেখ হাসিনার পুরো ষড়যন্ত্র ধরা পড়ে যেত আর দেশের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করত, তাহলে শেখ হাসিনার কি হতো সেই পরিকল্পনাও ভারত আগে থেকে করে রেখেছিল। যদি শেখ হাসিনা কোনোভাবে সেনা অভিযান বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আকাশপথে ভারতীয় সেনা বাংলাদেশে অবতরণ করবে এবং বাংলাদেশের পরিস্থিতি অস্থির করে তুলবে। তাদেরকে এই কাজে সাহায্য করবে বিডিআর এর বিভিন্ন ইউনিট। এরপরে যখন ইন্টারন্যাশনালি ভারতকে প্রশ্ন করা হবে কেন আপনারা বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছেন, তখন তারা বলবে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, আমরা শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। এবং ভারতের তৎকালীন সময়কার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা এবং তার সরকার যদি কোনো প্রকার বিপদের মুখে পড়ে তাহলে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করবে। ইন্ডিয়ান নিউজ মিডিয়ার মাধ্যমে জানা যায় আসামের বিমান ঘাঁটিতে প্রায় 30,000 ভারতীয় সৈন্যকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। সিলেট সীমান্তে মোটামুটি 500 একর আয়তন বিশিষ্ট একটা প্রশিক্ষণ ক্যাম্প ছিল যেখানে 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। মুক্তিযুদ্ধের পরে মুক্তিবাহিনী সেই ক্যাম্প ছেড়ে দিলে ভারতের বিএসএফ অন্যায়ভাবে সেই ক্যাম্প দখল করে। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ বিডিআর অনেকবার পতাকা বৈঠকের মাধ্যমে শান্তি বজায় রেখে বিএসএফ কে বাংলাদেশের হাতে সেই ক্যাম্প হস্তান্তর করতে বলে। তবে বিএসএফ বারবার ক্যাম্প হস্তান্তরের কথা বলে কাল বিলম্ব করছিল, কিন্তু তারা সেই ক্যাম্প হস্তান্তর করছিল না। তাই তৎকালীন সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের আদেশে বিডিআর সিলেটের এই ক্যাম্পটি থেকে বিএসএফ কে বিতাড়িত করার জন্য অগ্রসর হয় এবং বিডিআর বাহিনী খুবই সাহসিকতার সাথে ভারতের বিএসএফ কে হটিয়ে এই ক্যাম্পটি পুনরুদ্ধার করে। বিএসএফ এই লজ্জাজনক হারের পর সিলেটের সেই ক্যাম্পটি পুনরুদ্ধার না করে কুড়িগ্রামের রৌমারি গ্রামের উপর আক্রমণ করার সিদ্ধান্ত করে। তাদের উদ্দেশ্য ছিল বিডিআর এর উপর প্রতিশোধ নেয়া, কিন্তু রৌমারি গ্রামের সাধারণ মানুষের বুদ্ধি এবং বিডিআর এর সম্মিলিত প্রচেষ্টায় ভারতের বিএসএফ পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং এই ঘটনায় প্রায় 150 জন বিএসএফ নিহত হয়েছিল। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, তৎকালীন সময়কার সেনা অফিসারের কমান্ডে যুদ্ধ করে বিএসএফদেরকে পরাজিত করেছিল বিডিআর। পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন রাজা আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, আই এম নট অ্যাফ্রিড অফ অ্যান আর্মি অফ লায়ন্স লিড বাই এ শিপ, আই এম অ্যাফ্রিড অফ অ্যান আর্মি অফ শিপ লিড বাই এ লায়ন। এর অর্থ হচ্ছে আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, আমি সিংহের নেতৃত্বে ভেড়ার বাহিনীকে ভয় পাই। আলেকজান্ডার দ্য গ্রেটের এই উক্তির মাধ্যমে বোঝা যায় নেতৃত্ব কত বড় একটা জিনিস। সঠিক নেতৃত্বের মাধ্যমে ভেড়ার বাহিনীকে দিয়ে অসম্ভব সাধন করা যেতে পারে, তবে নেতৃত্ব যদি ঠিক না হয় তাহলে যুদ্ধক্ষেত্রে সিংহ বাহিনীও কাজে আসবে না। তাই ভারত সীমান্তে নিজেদের দাপট বজায় রাখার জন্য শেখ হাসিনার মাধ্যমে বিডিআর বিদ্রোহ লাগিয়ে বাংলাদেশের 57 জন নাম করা চৌকস এবং সুদক্ষ সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। খুনি হাসিনা শুধুমাত্র একটা জিনিস বুঝতো, কিভাবে নিজের গদি টিকিয়ে রাখা যায়। এই কথা ছাড়া তিনি আর কিছুই বুঝতেন না। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ডিজি মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ যখন তার বাবা মায়ের হত্যার সুষ্ঠু বিচার চাইছিল, তখন একজন আওয়ামী লীগ নেতা রাকিন আহমেদকে ফোন করে বলেন, শেখ হাসিনা পিলখানায় তোমার বাবা মাকে জবাই করেছেন, তুমি বেশি কথা বললে তোমাকেও জবাই করবে। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে।
আপনি যদি এই পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখতে পারবেন এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে শেখ পরিবার এবং তৎকালীন সময়কার সেনাপ্রধান সরাসরি সংযুক্ত ছিলেন। আমি এই কারণেই পিলখানার হত্যাকাণ্ড তুলে ধরলাম যেন আপনি বুঝতে পারেন আমাদের দেশের বিভিন্ন সেনাপ্রধান নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কিভাবে দেশকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রেসিডেন্ট সুযোগ্য, দক্ষ, চৌকস, অভিজ্ঞতা সম্পন্ন, সৎ এবং দেশপ্রেমিক একজন ব্যক্তিকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করবেন। তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারবেন, কিন্তু সেনাপ্রধান নির্বাচন করার সম্পূর্ণ অধিকার থাকবে রাষ্ট্রপতির হাতে। যদি স্বার্থান্বেষী সেনাপ্রধানের মতো কোনো ব্যক্তি সেনাপ্রধানের ক্ষমতা পেয়ে যায় তাহলে ভারতের গোপন চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাঁচা অসম্ভব হয়ে যাবে। আমাদের দেশ এবং জাতি এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত হত্যাযোগ্য দেখবে। সিরাজউদ্দৌলার সেনাপতি কিংবা সেনাপ্রধান মীর জাফর ক্ষমতার লোভে যেভাবে ব্রিটিশদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, বর্তমান যুগে এসে সেনাপ্রধানের মাধ্যমে সহজেই যে কোনো দেশের ক্ষমতা দখল করা যেতে পারে।